নমস্কার। আমার কাছে দূরে দেশে বিদেশে ছড়িয়ে থাকা সকল শ্রোতা বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই অডিও স্টোরি উইথ মৌমিতা ইউটিউব চ্যানেলে। আজ এই চ্যানেলে আপনাদের পড়ে শোনাব বিখ্যাত সাহিত্যিক শ্রীমতী মহাশ্বেতা দেবীর লেখা ছোট গল্প শনি পুজোর রাত। শুনতে থাকুন আজকের গল্প শনি পুজোর রাত। ননিদার বাড়ির শনি পুজোর প্রসাদে বড় বড় সন্দেশ খেতে খেতে অরুণের হঠাৎ কালীচরণ পুরুতের কথা মনে পড়ে গেল। কে জানে এখন এদের বাড়ি শনি পুজো কে করে? কালী পুরুতের এতদিন বাঁচবার কথা নয়। তাছাড়া 7 বছর আগে বিহালা থেকে চলে আসবার সময় সে শুনেছিল কালী পুরুত মরমর অসুখে ভুগছেন। আপনারা এখনো শনি পুজো করেন তাহলে? ননিদার বউ জবাব দেবার আগে ননিদার পিসিমা ক্ষণক্ষণে গলায় বলে উঠলেন, হ্যাঁ নিশ্চয়, শনি ঠাকুরের কৃপায় না আজ ননির এই বারবার অন্ত। এই পিসিমাটিকে আগে দেখেছে কিনা অরুণ মনে করতে পারল না। মনে করা সম্ভবও নয়, কেননা ননিদাদের বিহালার বাড়িতে বুড়ো বুড়ি, কয়েকজন বিধবা সধবা, মেয়ে পুরুষ, বাচ্চা কাচ্চা এত মানুষ থাকতেন, এতজন আসতেন এতজন যেতেন, যে তাদের ভিড়ে এই মহিলাটিকে যদি অরুণ দেখেও থাকে তা হলেও তার কিছুই মনে পড়ল না। ননিদার নতুন বউয়ের শাড়ির টকটকে লাল আঁচলটায় আলো জ্বলছিল, সেদিকে সে অরুণ বলল, কে পুজো করে? ননিদা ঢুকছিল, কি একজন জ্যোতিষ রত্নের নাম করলো। মৌলালির ট্রামগুলো যেখানে ঘোরে সেখানে তার নামের ফলক টাঙানো মস্ত বাড়ি অনেকবার দেখেছে। অরুণের মনে পড়ল, কিন্তু শান্তিবতীর কথা এরা সবাই ভুলে গেল কি করে? তাছাড়া সেদিন সেই অমাবস্যার সন্ধ্যায় ননিতা কি জন্যে কালীপুরুতকে ডেকে শনি পুজো করিয়েছিল? অরুণের আর জিজ্ঞেস করা হলো না। ননিতার মাকে প্রণাম করে বেরিয়ে আসতে আসতে মনে হলো আজকে যা ঘটে গেল তা প্রায় অবিশ্বাস্য। মনে পড়ে শান্তিবতী তার মার কাছ থেকে আঁচল চাপা দিয়ে ধামা ধামা চাল ধার করে নিয়ে যেত। ননিদা কাজে জোগাড় করতে না পেরে রাত বাড়লে চোরের মতো বাড়ি ফিরত। সেদিনের কথা। টিউশনির খোঁজ করতে এসে সেই ননিদার বাড়িতে ঢুকে পড়া, আর বাড়ি, কারখানা, গাড়ির মালিক হিসেবে ননিতার দেখা পেয়ে যাওয়া আশ্চর্য বই কি। শান্তিবতী মাঝে মাঝে বলতো, হয়তো আমি ওদের শনি রে, আমি মরে গেলেই দেখবি ওদের সব হবে। অরুণকে এগিয়ে দিতে দিতে ননিদা বলতো, তুমি যদি অঙ্কটা করতে পারো অরুণ, তবে আর অন্য কাউকে দরকার হবে না। তোমার বৌদি সময় তো কাটে না, আর শুধু সেজন্যেই নয়, আমি বলি কি, একটু পাস না করলে অফিসের কাজকর্মে আমার সাহায্য করবে কি করে? অরুণ চোখ তুলে দেখতে পেল ননিতার নতুন বউয়ের ফর্সা কপাল, নির্বোধ চাহনি, গলার জলজলে হাতটা। ভালো করে তাকিয়ে সে চোখ নামিয়ে নিল। ঠোঁটের পাশে একটা তিল। দেখবার সঙ্গে সঙ্গে সে টের পেল শান্তি বৌদি জিতে গেছে। তিলটা আছে কিনা তা না দেখেই ননিতা বউ এনেছে। শান্তি বৌদির তিলটা ছিল আশ্চর্য উজ্জ্বল। একদিন অরুণ সচক্ষে দেখেছিল চেয়ারে ভাতের থালা নামিয়ে দেবার সময় মলিন্দা ওই তিলটা ছুঁয়ে ফেললেন। মলিন্দার হাত দুটো কেবলই কাঁপত। ওর হাত পা নিজের বশে ছিল না, ঘন ঘন নড়ত। দুর্ঘটনার পরিণাম। ননিতা অবশ্য শেষের দিকে মাঝে মাঝেই বলতো, পাপের ফল। শান্তিপতির মুখটা এই কথা শুনলেই কঠিন হয়ে উঠত। পড়াশুনো করা ভালো বই কি?
অরুণ ননিদাকে একটু হেসেই জবাব দিল, তারপর বেরিয়ে এলো। জিজ্ঞেস করা হলো না বউকে পড়ালে ননিদা তাকে অঙ্ক মাস্টারের টাকাটাও দেবে কিনা। ননিদার নতুন বউ তার কাছে পড়ে টড়ে ননিদার আপিসের কাজে সাহায্য করবে, ভাবতে তার খুব অসুবিধে হলো। ননিদা স্বচ্ছন্দে অবকাশকে অকবাস বলতো, দরখাস্ত লিখবার দরকার হলে তবে কাগজ কালি কিনত, একটা সই করতে হলে ওর ছোট ভাই অরুণের বাড়ি আসতো, বলতো দাদা কলম চায়। ননিদা কথায় কথায় বলতো, আমার দরখাস্ত ঠোকা আর চেষ্টা করা অরুণ, ট্রেন আমি কোনোদিনই ধরতে পারবো না, আমার কপালে ওই গাড়ি ফেল করাই লেখা আছে। সেই ননিদাও সে ধরে ফেলল, কথা টথা পাল্টে পরিষ্কার হয়ে গিয়েছে, শিক্ষার প্রয়োজন কতখানি তা বুঝে ফেলেছে। পয়সা, একমাত্র পয়সা হয়কে নয় করতে পারে। ভাবতে ভাবতে অরুণ বাস স্টপে এসে দাঁড়ালো। কিন্তু মলিন্দা মরে যাওয়ার পর ননিতা কালীপুরুতকে নিয়ে শনি পুজো করিয়েছিল কেন? ভাদ্র মাসের অমাবস্যে। তারপর দ্বিতীয়ার দিনই সেই অঘটন ঘটল। শান্তিপতির গোপন চিঠিখানা। অরুণ, ভোরবেলা পুকুর ঘাটে এসো, কথা আছে। হাতে নিয়ে অরুণ পুকুর পাড়ে এসে দাঁড়িয়েছিল। শান্তিপতি তাকে ডেকে পাঠালো কেন ভাবতে গিয়ে তার কেবলই মনে পড়ছিল ঘাম ঘাম প্রতিমার মতো মুখ, উজ্জ্বল কালো তিল। বৌদি কি এতদিন বাদে তবে মনস্থির করেই তাকে ডেকেছে? বাপের বাড়ি পৌঁছে দিতে হবে। কালীপুর সন্ধেবেলা তাদের বাড়ি এসে সকালের ফোঁটা আধ বোঝা রক্ত জবা নীল অপরাজিতা ছিঁড়ছিলেন, পিতলে সাজিতে ভরছিলেন। হঠাৎ শনি পুজো, কপ বসা গলায় ফিসফিস করে বলে নিঃশব্দে দীর্ঘ দেহটাকে সরিয়ে নিয়ে চলে গিয়েছিলেন। সে কথাও মনে পড়ল। সেদিন সন্ধে তাকে দেখাচ্ছিল ঠিক প্রেতাত্মার মতো। কোনো কোনো অসুখী প্রেতাত্মা যেমন ঠিক সন্ধ্যা ও রাতের জোরের মুখে প্রাচীন জনপদের মাজা ফুল গাছের ডাল ধরে ফুল তোলার নিষ্ফল অভিনয় করে চলে যায়, ঠিক তেমনই প্রাচীন জনপদই তো সাবর্ণ চৌধুরীদের ভোড়ালের কাছারি বাড়ির ভয়ঙ্কর বিশাল চেহারা, আকাশপানে লাফিয়ে ওঠা শত শত অসত্যের আঙুল, সব চোখে পড়ে এখান থেকে। ওলো কালকাসন্ধির ঘন জঙ্গল, আকবরী ইটের প্রাচীন প্রাসাদ, যা দেখে অরুণের ছোটবেলার হিরো মলিন্দা তার ফর্সা চওড়া হাতখানা ছড়িয়ে দিয়ে বলতেন, আর আজি হায় ভাঙিতে নীরবতা ঝিল্লি ভয় পায়। এই জঙ্গলে এখনো বছর বছর আসে সাপুড়েরা, সরকারি ড্রাগ রিসার্চ নাকি কোন বিভাগের যেন লোকেরা এসে বর্ষাকালে সাপুড়েদের দিয়ে সাপ ধরায়, সাপ ধরিয়ে নিয়ে চলে যায়। হঠাৎ মলিন্দা মরে যাবার 3 দিন বাদে অশৌচের বাড়িতে কালীপুরুত শনি পুজো করতে গেলেন কেন ভোরবেলা? শান্তিপতির চিঠি হাতে নিয়ে 7-5 ভাবতে ভাবতে অরুণ ঘাটের রানায় গিয়ে দাঁড়িয়েছিল। তারপরই দেখতে পেয়েছিল এক আশ্চর্য ছবি। ঘাটের রানার নিচে ছলছলে জলের নিচে শান্তিপতির মুখ, সেই উজ্জ্বল কালো তিল, জলের উপর জবা ফুলের মালা। বাড়িতে গিয়ে জামা কাপড় ছেড়ে হাত মুখ ধুয়ে খেতে বসে তবে অরুণ মাকে খবরটা দিল। অরুণদের সংসারে অভাব অনটন চিরস্থায়ী বন্দোবস্তের চেয়েও কায়েমি হয়ে 3 পুরুষ ধরে বসে আছে। তাই ওর মা ঠাকুমা কোনো আকস্মিক সংবাদেই হঠাৎ খুশি হন না, চট করে ভেঙেও পড়েন না। কে, সেই ননি নাকি জিজ্ঞেস করে ঠাকুমার কৌতূহল ঝিমিয়ে গেল। মা যখন মশারি টাঙিয়ে দিতে এলেন তখন অরুণ বলল, শনি পুজো করতে করতে ননিতা অবস্থা ফেরালো তো। মা একটু চুপ করে রইলেন, তারপর বললেন, সকলের ফেরে না। মার গলা স্বরে এমন কিছু ছিল যা অরুণের মনকে হঠাৎ নাড়া দিল।
অনেক কথা মনে পড়িয়ে দিল। ননিদা বলেছিল সে কোনোদিনই ট্রেন ধরতে পারে না, অথচ ননিতাকে আজ সে দেখে এলো দিব্যি ট্রেন ধরে ফেলেছে, আর সে পিছিয়ে নেই। কিন্তু সে রাতে স্বপ্নে অরুণ যে ট্রেনখানা দেখল, তার কোনো কামরায় ননিতা নেই। ট্রেন চলে যাচ্ছে, ট্রেনের আগাগোড়া এমনকি চলবার পথটা পর্যন্ত কালি দিয়ে লেপা, এমনই অন্ধকার। শুধু একটা জানলায় আলো দেখা যাচ্ছে। সেই কামরায় বসে আছে শান্তি বৌদি। শান্তি বৌদিকে এমন একা একা চলে যেতে দেখে তার মনটা খারাপ হয়ে গেল। আর জেগে উঠতেই এতদিন বাদে তার মলিন্দার কথা মনে পড়ল। মলিন্দা একদিন তিলটা ছুঁয়ে দিয়েছিল। তাই কি স্বপ্নের শান্তি বৌদির গালে তিলটা দেখা গেল না? কিন্তু কালীপুরুত কি জন্যে সেদিনে শনি পুজোটা করেছিলেন? কালীপুরুতকে এদিকের বিশেষ কেউই ডাকতো না। ছেলে বউ নাতি নাতনি সবাই সঙ্গে ঝগড়া করে আলাদা হয়ে কালীপুরুত একা একা থাকতেন। মাঝে মাঝে অরুণদের বাড়িতে ফুল তুলতে আসতেন, সব সময় সন্ধ্যাবেলা। সন্ধ্যার অন্ধকারে অরুণদের পুরনো বাগানে লম্বা বাঁশের মতো তার হাড় পাকানো শরীর, ময়লা তসরের ধুতি আর টকটকে লাল ঘোলাটে দুটি চোখ দেখে ঠিক মনে হতো অসুখী, অসন্তুষ্ট কোনো প্রেতাত্মা। কালীপুরুত জীবনে কোনো ট্রেন ধরতে পারেননি। রেলের চাকরি টাকরি সব চুলোয় দিয়েছিলেন। যে জন্যে দিয়েছিলেন সেই লটারির একটাও জেতেননি। পুরুতগিরি করতে এসেও কোনো শুভ কাজের ডাক পেতেন না। শ্মশান ঘাটে যজবানি করতেন বলে অন্যেরা ডাকতে ভয় পেত। তবু তিনি ঘন ঘন সন্ধ্যাবেলা এসে রক্তজবা আর নীল অপরাজিতা ফুল তুলে পিতলের সাজি ভরে ফেলতেন। তার কারণ ওই শনি পুজো। শনি পুজো আর কালী পুজো দুটোই বড্ড বেড়ে গিয়েছিল ইদানিং এ অঞ্চলে। ননিতাদের মতো যারাই এদেশে নতুন এসে পড়ল, তারাই বোধহয় মধুটো পুজো বড্ড বেশি করে। এখন তো কুমোরপাড়ায় 12 মাসই কালী প্রতিমা শুকোয়। এত বড় বড় আকাশ জোড়া, এত বড় জীব, এতখানি চুল, দেখলেই ভয় করে। 12 মাসই মাকে আবাহন, হ্যাঁ? এক সন্ধ্যায় কালীপুরুত অরুণের ঠাকুমাকে মাদুলি পড়াতে পড়াতে বলেছিলেন। কিন্তু এরা যখন তখন কালী পুজো করলেও কালীপুরুতকে ডাকতো না। শুধু ওই ননিদার বাড়িতে ডাক পড়তো শনি তাড়াবার জন্যে। শনি তাড়াবার জন্যে শনি পুজো। পুরুত আর যজমানের কপালে খুব মিল ছিল। ননিদাও কিছু পারতো না। ওর মতো আর সবাই যা হোক কিছু জুটিয়ে নিল, জমি মিলল, বাড়ি করলো। ননিদার বড়াতে কিছু জুটতো না। অথচ হেঁটে হেঁটে বেচারা জুতোর সুতলা পাতলা করে ফেলেছিল। কাজের জন্য ঘুরতে ঘুরতে ওর চেহারাও সোমে কালীপুরুতের মতোই হয়ে যাচ্ছিল। মাসে মাসে মগলে দশকর্ম ভাণ্ডারে চাপ মারা, শনি পুজো বিধায় লেখা একটা ঠোঙা নিয়ে ও অরুণের ঠাকুমার সঙ্গে দেখা করে যেত। কি বাবা, কিছু হলো? ঠাকুমা একটাই প্রশ্ন করতেন। কি করে হবে ঠাকুমা? কালীপুরুত এত চেষ্টা করছে, তবু কপাল থেকে শনি নামছে? শনি না নামলে তো কপাল ফিরবে না। কপালের লেখন। হ্যাঁ, ওই কথাটাই কালীপুরুত বুঝিয়েছিল ননিদাকে। ওর কপালে কোথায় একটা শনি চেপে আছে। সে শনি না মরলে কপাল থেকে পাথর সরছে না। ননিদা অবশ্য ওর গোষ্ঠীবর্গের যে যেখানে আছে সবাইকে শনি বলতো। ওর বাপ মা ভাই বোন কাকা পিসি, এমনকি বোনের কচি ছেলেটাকেও। শুধু মলিন্দা আর শান্তি বৌদিকে কিছু বলতো না। মলিন্দা ওর জ্যাঠতুতো দাদা, শান্তি বৌদি নিজের বউ। মলিন্দার কেউ ছিল না বলে কাশ্মীরের যুদ্ধে আহত হয়ে পঙ্গু শরীর আর মিলিটারির মোটা পেনশন নিয়ে এদের কাছেই থাকতো। মলিন্দা অরুণদের ছোটবেলার হিরো, অনেকদিন আগেই এখানে থাকতো। এই পাড়ায় পড়াশুনো করতো, দুর্গাপুজোয় অসাধারণ অভিনয় করে থিয়েটার জমিয়ে তুলতো।
আর মাঝে মাঝে সাইকেল চড়ে এখান দিয়ে চলে যাওয়ার সময় চেঁচিয়ে আবৃত্তি করতে করতে চলে যেত, ভাঙিতে নীরবতা, ঝিল্লি ভয় পায়। সবাই জানতো শান্তি নামে একটি মেয়ে আছে, নলিন্দা তাকেই বিয়ে করবে। সাবর্ণ চৌধুরীদের শিব মন্দিরের দুর্গা ঠাকুর খোদাই করা সার সার টালির দিকে দেখিয়ে একদিন মলিন্দা বলেছিলেন, সবগুলোর মুখে তিল বসিয়ে দে, তোর বৌদির মুখ ঠিক ওই রকম। মিলিটারিতে নাম লিখিয়ে মলিন্দা যখন চলে যায়, কে ভেবেছিল আবার একদিন এই পাড়াতেই সে ফিরে আসবে, ওই রকম পঙ্গু, অসহায়, অপদার্থ হয়ে। উন্ডেড ইন অ্যাকশন লেখা সার্টিফিকেট আর জেনারেল কারিয়াপ্পার চিঠিখানা ওর ঘরের দেওয়ালে টাঙানো থাকতো। শনি পুজোর বিধায় লেখা ঠোঙাটার সঙ্গে একটা দুটো আপেল, দুটো সন্দেশ মলিন্দার জন্য ননিদা নিয়ে আসতো। মলিন্দার টাকায় ওদের সংসারের অনেকটা সাহায্য হতো, তাই মলিন্দাকে বাঁচিয়ে রাখবার ভার ছিল শান্তি বৌদির উপরে। শান্তি বৌদি শেষ অবধি ননিদার বউ হয়ে এই বাড়িতে ঢুকেছিল। মলিন্দাকে সেবা যত্ন করে টিকিয়ে রাখবার অনাছিষ্টি কর্তব্যটা করতে না হয় সে বাধ্য ছিল, বউ মানুষ তো। কিন্তু মলিন্দা কেন এদের সংসারের হাজারটা অব্যবস্থার মধ্যে থাকতে রাজি হয়েছিল? অরুণের মা আড়ালে বলতেন, মলিন্দার উচিত ছিল সরকারের ব্যবস্থায় অন্যত্র যাওয়া। শান্তি বৌদিও তাই বলতো, মাঝে মাঝেই সে বলতো, কেন গেলে না বলো তো, এখানে থেকে কেন এত কষ্ট পাও? যেন মলিন্দা ওর ভাসুর নয়, যেন ওর আচার ব্যবহারের খুন ধরবার জন্যে এই বাড়ির ৩৬ জোড়া চোখ সর্বদা সতর্ক হয়ে নেই। কেন যায় না বলতো, কি সুখ পায়? ঘাটের রানায় বসে বসে পা ছোবড়া দিয়ে ঘষতে ঘষতে শান্তি বৌদি অরুণকেও বলতো। শান্তি বৌদির যা ইচ্ছে হতো তাই করতো, যখন ইচ্ছে হতো ঘাটে আসতো। এ বাড়ির লোকজনদের ও যেন মানুষের মধ্যেই ধরতো না। ননিতা মাঝে মাঝে মলিন্দাকে মহাপাপী বলতো বটে, কিন্তু সে নেহাত মাঝে মধ্যে। মলিন্দা দুধ সন্দেশ না খেলে পরে বলতো, হ্যাঁ, তুমি না খেয়ে মরতে চাও নাকি? মহাপাপী তো, এত করে এনে দিচ্ছি, খেয়ে উপকার করতে পারো না? শান্তি বৌদি মলিন্দার দুধে জল মেশায়, ভাত কম দেয় সন্দেহে ননিতা ঘুরঘুর করতো বউয়ের আশেপাশে। মাঝে মাঝেই বলতো, আজ আর কিছু খেও না শান্তি, একটু দুধ টুধ খেয়ে থেকো। শান্তি বৌদি উপোস করে পুজোর সংকল্প না করলে কালী পুরুতো শনি পুজোর কাজে হাত দিতেন না। মা, মা, তুই তো এই বাড়ির লক্ষ্মী মা, কালীপুরুত বৌদিকে বলতেন। ননিদা বউকে একটু তোষামদি করে চলতো, সুন্দরী বউ, তার উপর ওর ভাইরা প্রায় বোনকে নিয়ে চলে যাবার ভয় দেখাতো। চলে গেলেই তো পারো বৌদি। ২০ বছরের অরুণ ২৫ বছরের শান্তি বৌদির মুখের দিকে মুগ্ধ চোখে তাকিয়ে বলতো, চলে গেলেই তো পারো বৌদি। যেতে পারি, কিন্তু তোমাদের মলিন্দাকে কে দেখবে বলো তো? শান্তি বৌদি হেসে হেসে বলে জলটাকে পা দিয়ে নাড়িয়ে দিত। জল নাড়িয়ে দিলে আবার স্থির হয়ে যায়, এই নড়ে চড়ে, এই সিনথর। ওর আর মলিন্দার গল্পটাও যেন কোনো স্রোত না পেয়ে বিফল হয়ে স্থির থিতিয়ে গিয়েছিল। তাই মাঝে মাঝে শান্তি বৌদির ইচ্ছে হতো, যত ভয়ঙ্করই হোক, তবু তবু একটা পরিণামের দিকে চলুক। তাই ওর হয়তো চারিদিক নাড়া দিতে ইচ্ছে হতো। কিন্তু এখন ওর বুঝতে পারে কি ভীষণ নিরুপায় ছিল, কি অসহায়। ননিতার মাথায় শনি তাড়ানো ছাড়া অন্য চিন্তা নেই। মলিন্দা একদিন যাই থাকুক, পঙ্গু মলিন্দা একেবারে নিরুপায়, মানুষের বাইরে বললেও হয়। মাঝে মাঝে পিঁপড়েদের কামড়ে চোখ দিয়ে জল ফেলতো, আর ধর ধর করে নড়তে থাকা হাতটা
ইলোপাতাড়ি ভাবে হাতড়ে থাবড়িয়ে থাবড়িয়ে পিঁপড়ে তাড়াবার ব্যর্থ চেষ্টা করত। যে মানুষটা পিঁপড়ে অবধি তাড়াতে পারে না, তাকে ফেলে রেখে যেতে না চাওয়াটা যেমন স্বাভাবিক, তেমনই অস্বাভাবিক ওই মলিন্দার ভরসাতে দুঃসাহসিক কিছু করতে চাওয়া। মলিন্দা বলতো, দুর্গা প্রতিমা খোদাই করা সব টালি, শান্তি বৌদির মুখের মতো। সুস্থ অবস্থাতেও বলতো, অসুস্থ অবস্থাতেও। কিন্তু মাঝখানে ননিদা ছিল, ভাগ্য ফেরাবার জন্য ঘন ঘন শনি পুজো করতো। ওর পায়ের নোংরা বুড়ো আঙুল ডোবানো জল শান্তি বৌদিকে খাইয়ে কালীপুরুত আরো কি সব টুকটাক করতেন। ইদানিং মলিন্দা দুধ সন্দেশ খেলেও ননিতা মাঝে মাঝে বলতো, মলিন্দা মহা পাপী। আর শান্তি বৌদি কেবলই চাল ধার করত। আর ওদের বাড়ির এসব অশান্তি যতই বাড়ছিল, কালীপুরুতের ঘন ঘন ফুল তোলা আর শনি পুজো করা যেন ততই বেড়ে চলেছিল। মূর্তিমান শনি, ও আমাকে একদিন খাবে, খেয়ে বিদায় হবে, দেখিস। শান্তি বৌদি বলতো, তার আগে আমি তোমাকে তোমার বাপের বাড়ি পৌঁছে দিয়ে আসবো। তাই দিস বলে শান্তি বৌদি জলের দিকে চেয়ে পা দিয়ে ঘন ঘন জল নাড়াতো। ওর বাপের বাড়ির অবস্থা তখন ভালো থাকলে বৌদিকে ওরা ননিদের বাড়িতে বিয়ে দিত না, কিন্তু না দিলে মলিন্দাও হয়তো এখানে আসতো না। বৌদিও মলিন্দাকে সেবা করবার সুযোগ পেত না। এবার যা ঘন ঘন শনি পুজো হচ্ছে, এই বাড়িতে শনি যে, সে এবার পটল তুলবে। এই কথা বলে শান্তি বৌদি তাড়াতাড়ি বাড়ি চলে যেত। মলিন্দা মারা গেলেন। মলিন্দা মারা না গেলে কেউ জানতেই পারতো না উনি ওদের বাড়ির আসল শনি ছিলেন। মারা যেতে সেটা প্রমাণ হয়ে গেল। শোনা গেল শান্তি বৌদি এত এত টাকা পেয়েছেন। মলিন্দা ইনসিওর করা যত টাকা, ননিদার ব্যবসা করবার মতো অনেক টাকা। ননিদার খুব স্ফূর্তি হয়েছিল, কিন্তু তারপরেও শান্তি বৌদি লুকিয়ে খুব গোপনে অরুণকে চিঠিটা দিয়েছিল। সবকিছুর পরেও বাড়িতে অশৌচের অবস্থায় তখন কেন ননিদা আবার কালীপুরুতকে ডেকেছিল, সেইটাই ভাববার কথা। হঠাৎ যেন কালীপুরুত ননিদের দলের লোক হয়ে গিয়েছিলেন। দুজনেই ট্রেন ফিল করা লোক কিনা। শনি, ঘোর শনি, শনি মিড়মিড় করতে করতে কালীপুরুত হঠাৎ ঘোর অমাবস্যায় বাদুলে সন্ধে ফুল তুলতে এলেন, প্রেতাত্মার মতো রক্তবর্ণ চোখ নিয়ে। প্রেত হয় যারা, তারা শুধু প্রতিশোধ নেবার জন্যে যা করবার করে। কালীপুরুত কার উপর শোধ নেবার জন্য অমন হাসতে হাসতে মন্ত্র আওড়াচ্ছিলেন কে জানে। হাতের মুঠোয় চিঠি নিয়ে সন্ধেবেলা কালীপুরুতের হাসি দেখে অরুণের মনে হঠাৎ ভয় হয়। কিন্তু ও বাড়িতে গিয়ে কোথাও শান্তিবৌদির দেখা পায়নি সে। দুটো একটা লণ্ঠন জ্বালিয়ে ঘরে ঘরে ও বাড়ির লোকেরা দু হাঁটুতে মাথা গুঁজে চাদর মুড়ি দিয়ে বৃষ্টির শব্দ শুনতে থাকলো। শুনতে থাকলো তো শুনতেই থাকলো। মলিন্দার ঘরের মেঝেতে গোবর নুটিতে পিদি বসানো, কিন্তু শান্তি বৌদি কোথাও নেই। ননিতা ঘরের মেঝেতে দাঁড়িয়ে কি যেন করছিল, তার দিকে চেয়ে শুধু বলল, গুপ্ত শনি পুজো। তারপর দরজাটা বন্ধ করে দিল। ভাবতে ভাবতে রাত ভোর হয়ে গেল। জানলা দিয়ে চেয়ে রাত কাটা দেখতে দেখতে অরুণের মনে হলো ননিতা এখন সব করেছে, ট্রেন ধরে ফেলেছে একেবারে। হয়তো তাকে অঙ্ক মাস্টারের টাকাটাও দেবে। নতুন বৌদির মুখেও তিল আছে যখন। শান্তি বৌদিকেও তো ননিতা ভালোই বাসত। লক্ষ্মী, তুমি আমার লক্ষ্মী, কত সময় বলতো। কিন্তু কিন্তু মলিন্দা মরে যাবার পর, টাকা পয়সা পেয়ে যাবার পরও তবু ননিতা কালীপুরুতকে ডেকেছিল কেন?
আর শান্তি বৌদি তাকে কি বলতে চেয়েছিল? সেই কথাটা অরুণ কোনোদিন ননিদাকে জিজ্ঞেস করতে পারবে না, কোনোদিন জানতে পারবে না। সেই সন্ধে শনি পুজো কেন করতে গিয়েছিল ননিদা? শেষ হলো আজকের গল্প। কেমন লাগলো আজকের গল্পটি? যারা এই চ্যানেলে আমার পুরো গল্প পাঠটি শুনলেন তাদেরকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে লিখে জানান। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। আপনাদের মতামত আমার কাছে অত্যন্ত মূল্যবান। আপনাদের মতামত আমার এগিয়ে চলার অনুপ্রেরণা। সবাই খুব ভালো থাকুন, সাথে থাকুন। ফিরে আসছি খুব শীঘ্র নতুন গল্প নিয়ে।